আসসালামু আলাইকুম। চ্যানেল এফজেডে আপনাদের স্বাগতম। বেসিক প্রশিক্ষণ কোর্সে একদম নতুন ইউজারদের জন্য আজকে থাকছে কম্পিউটার পরিচিতি। আমরা এখন কম্পিউটার পরিচিতি নিয়ে কথা বলবো। আমরা প্রথমে জানব কম্পিউটার কি। কম্পিউটার একটি আধুনিক অত্যন্ত দ্রুতি গতিসম্পন্ন ইলেকট্রনিক যন্ত্র। অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে 2-3টির বেশি কাজ করা যায় না, কিন্তু কম্পিউটারের সাহায্যে অনেক রকম দুরূহ কাজ নিখুঁতভাবে করা সম্ভব। কম্পিউটারের প্রধান দুটি বৈশিষ্ট্য হল এটি লক্ষ লক্ষ তথ্য সংগ্রহ করতে পারে। 2 নম্বর, অত্যন্ত দ্রুত গতিতে ও নির্মূলভাবে নির্দেশসমূহ পালন করতে পারে। কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ হচ্ছে গণনা করা। মূলত কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। আবার ল্যাটিন শব্দ কম্পিউটার থেকেও কম্পিউটার শব্দের উৎপত্তি বলেও অনেকে মনে করেন। পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব নিকাশের কাজ করা হতো। ইলেকট্রনিক সংকেতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ভাষা। কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারের যে নির্দেশ দেয় তারই ভিত্তিতে কম্পিউটার ফলাফল প্রকাশ করে থাকে। কম্পিউটারের এ ভাষা ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারের প্রোগ্রাম। প্রোগ্রাম ব্যতীত কম্পিউটার একটি জড় পদার্থ। কম্পিউটারের কাজের গতি হিসেব করা হয় ন্যানোসেকেন্ডে। ন্যানোসেকেন্ড হলো 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে এটি তার যাবতীয় কার্য সম্পাদন করে থাকে। এখন আমরা জানব কম্পিউটার সিস্টেম সম্পর্কে। সিস্টেম হলো কতগুলো ইন্টিগ্রেটেড উপাদানের সম্মিলিত প্রয়াস, যা কিছু সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে। কম্পিউটার সিস্টেমের উপাদানগুলো বর্ণনা করছে এখন। 1 নম্বর হার্ডওয়্যার, 2 নম্বর সফটওয়্যার, 3 নম্বর হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী, 4 নম্বর ডেটা বা ইনফরমেশন। আমরা এখন হার্ডওয়্যার সম্পর্কে জানব। কম্পিউটার বাহ্যিক আকৃতি সম্পন্ন সকল যন্ত্রাংশ ও ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে। কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ইনপুট ইউনিট, 2 নম্বর সিস্টেম ইউনিট, 3 নম্বর আউটপুট ইউনিট। এখন আমরা ইনপুট ইউনিট সম্পর্কে প্রাথমিক ধারণা নেব। কম্পিউটারের সাহায্যে কোনো কাজ সম্পন্ন করার জন্য প্রথমে কম্পিউটারকে ওই কাজের তথ্য প্রদান করতে হয়। কম্পিউটারকে দেওয়া এই তথ্য হচ্ছে ইনপুট। কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য অনেক রকম যন্ত্র ব্যবহার করা হয়। যে যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে তথ্য বা নির্দেশনা ইনপুট বা প্রদান করা হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়। নিম্নে ইনপুট ডিভাইসের কিছু নাম উল্লেখ করা হলো। 1 নম্বর কিবোর্ড, 2 নম্বর স্ক্যানার, 3 নম্বর বারকোড রিডার, 4 নম্বর মেমোরি কার্ড, 5 নম্বর মাইক্রোফোন, 6 নম্বর ওয়েবক্যাম, 7 নম্বর ডিজিটাল ক্যামেরা। এছাড়া আরো অনেক ইনপুট যন্ত্রাংশ আছে। এখন জানবো আমরা সিস্টেম ইউনিট সম্পর্কে। যে ইউনিট কম্পিউটারের যাবতীয় তথ্য প্রক্রিয়াজাত করে তাকে সিস্টেম ইউনিট বলে। সিস্টেম ইউনিট কম্পিউটার ব্যবস্থার মস্তিষ্ককে বলা হয়। কম্পিউটারে বসে যে সমস্ত কাজ করা হয় এগুলি হার্ডওয়্যারের যে অংশের মাধ্যমে সম্পাদন হয়ে থাকে তাকে সিস্টেম ইউনিট বলে। ইহাই মূলত মূল কম্পিউটার। একটি ক্যাবিনেট বা ক্যাসিং এর ভিতরে মাদারবোর্ড, রম, র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড সব কিছুকে সংযুক্ত করা আছে, যার মাধ্যমে আপনার পিসি কাজ করছে। সুতরাং ক্যাসিং বক্সটাকেই সিস্টেম ইউনিট বলা হয়। আমরা এখন জানব আউটপুট ইউনিট সম্পর্কে প্রাথমিক ধারণা। কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াজাত
প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ প্রাপ্ত তথ্য বা ইনপুটকে ব্যবহারকারীর দেওয়া নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াকরণের কাজ করে থাকে। প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হলে তার ফল পাওয়া যায়। এই ফলকেই বলা হয় আউটপুট। প্রক্রিয়াকরণের পর যে সকল যন্ত্রের সাহায্যে ফল পাওয়া যায় সেই সকল যন্ত্রকে আউটপুট ডিভাইস বলা হয়। বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইসগুলো হলো মনিটর, সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, হেডফোন, ডিস্ক ড্রাইভ। এছাড়া আরো অনেক আউটপুট ইউনিট আছে। আমরা এখন জানব সফটওয়্যার সম্পর্কে। কম্পিউটার সফটওয়্যার বা সফটওয়্যার হলো ডাটা, যা কম্পিউটার নির্দেশের সংগৃহীত মিশ্রণের প্রোগ্রাম হিসেবে কম্পিউটারকে যে কোনো ধরনের কাজ করতে নির্দেশ দেয়। কম্পিউটার কি কাজ করবে এবং কিভাবে কাজ করবে এই বিষয়ে কম্পিউটার সফটওয়্যার নির্দেশ করে। সফটওয়্যারকে কিছু নির্দেশের সংমিশ্রণ এবং সংগঠনও বলা যায়, যার মাধ্যমে কম্পিউটারের দ্বারা একটি বিশেষ কাজ করানোর প্রোগ্রাম করা হয়েছে, যার ফলে সফটওয়্যারে থাকা নির্দেশ ও প্রোগ্রামগুলোর মাধ্যমে কম্পিউটার ডিভাইসের বিভিন্ন হার্ডওয়্যারগুলোকে নিয়ন্ত্রণ করে কম্পিউটারের বিভিন্ন কাজগুলো প্রসেস করে। সফটওয়্যার মূলত দুই প্রকার: সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা এখন সিস্টেম সফটওয়্যার সম্পর্কে জানব। সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারে এমন একটি প্রোগ্রাম যার মধ্যে কম্পিউটার, হার্ডওয়্যার এবং ব্যবহারকারী এর মধ্যে ইন্টারফেস তৈরি করে। এমন হতে পারে আপনি বিভিন্ন ভাষা বুঝতেও ও বলতে পারেন, যেরকম বাংলা, ইংরেজি, হিন্দি, কিন্তু কম্পিউটার এই ভাষাগুলো বুঝে না। কম্পিউটার সিস্টেম কেবল একটা মাত্র ভাষা বুঝে, সেটা হলো বাইনারি ল্যাঙ্গুয়েজ বা বাইনারি কোডস। মনে করুন আমি কম্পিউটারে ইংরেজি ভাষা লিখছি, কিন্তু কম্পিউটার সে ভাষা বুঝতে পারছে না। তাহলে এখন কি করা যাবে? এক্ষেত্রে প্রয়োজন হবে ইন্টারফেসের। ইন্টারফেসের মাধ্যমে আমাদের ভাষার দেওয়া নির্দেশাবলীগুলোকে কম্পিউটার মেশিনে বুঝতে পারা ভাষাতে কনভার্ট করে দেয়, যার ফলে কম্পিউটার ভাষা বুঝে কাজ করতে পারে। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইউনিটের কাজের সমন্বয় রক্ষা করে। ব্যবহারিক প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পিউটারের সামর্থ্যকে সার্থকভাবে নিয়োজিত রাখে। অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার যা কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে এবং যা শিডিউলিং, ডিবাগিং, ইনপুট আউটপুট কন্ট্রোল, অ্যাকাউন্টিং, কম্পাইলাইজেশন, স্টোরেজ অ্যাসাইনমেন্ট, ডেটা ম্যানেজমেন্ট এবং আনুষঙ্গিক কাজ করে থাকে। বর্তমানে মাইক্রোকম্পিউটার বা পিসিতে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেমগুলো হলো ডস, উইন্ডোজ 95, উইন্ডোজ 98, উইন্ডোজ 2000, ইউনিক্স, উবুন্টু, মিন্ট, ডেবিয়ান, ফেডোরা, ম্যাক্স ওএস এক্স, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, লিনাক্স। এছাড়া আরও অনেক অপারেটিং সিস্টেম রয়েছে। আমরা এখন জানব অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে। যে সফটওয়্যারগুলো শুধুমাত্র বিশেষ ধরনের নির্দিষ্ট ও সিঙ্গেল কাজ করার জন্য তৈরি করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। এটাকে একটি প্রোগ্রামও বলা যেতে পারে, যেটাকে এন্ড ইউজারের মাধ্যমে ব্যবহার করা হয়। আসলে বলতে গেলে এই সফটওয়্যারগুলো সিস্টেম সফটওয়্যারও নয়, আবার প্রোগ্রামিং সফটওয়্যারও নয়। এটা একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটাকে সহজভাবে আমরা অ্যাপ্লিকেশন বা অ্যাপ বলে থাকি। কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দিচ্ছে এখন: ফটোশপ, মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট ব্রাউজার, মাইক্রোসফট অফিস, পেইন্ট। আমরা এখন ব্যবহারকারী বা হিউম্যানওয়্যার সম্পর্কে জানব। ডেটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, কম্পিউটার চালানো তথা প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ,
সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সাথে যুক্ত সকল মানুষকে একত্রে হিউম্যানওয়্যার বলা হয়। ডেটা বা ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একককে ডেটা বলে। ডেটা হলো সাধারণ নয় এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট। ডেটা প্রধানত দু রকম: নিউমেরিক ডেটা বা সংখ্যাবাচক ডেটা, যেমন 25, 100, 456 ইত্যাদি। অনিউমেরিক ডেটা যেমন মানুষ, দেশ ইত্যাদির নাম, জীবিকা, জাতি কিংবা ছবি, শব্দ ও তারিখ ইত্যাদি। আমরা এখন কম্পিউটারের প্রকারভেদ সম্পর্কে জানব। গঠন ও বৈশিষ্ট্য অনুযায়ী কম্পিউটার কত প্রকার বা কম্পিউটারের শ্রেণী বিভাগ নির্ণয় করা হয়। কম্পিউটার মূলত 3 প্রকার, যথা অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার ও হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার হলো এমন এক ধরনের কম্পিউটার যা ইলেকট্রিক, যান্ত্রিক বা হাইড্রোলিকের ভৌত এবং চলমান পরিমাপ মডেল হিসেবে রূপ দেয়। অ্যানালগ কম্পিউটার এমন একটি কম্পিউটার যা সংখ্যার সাথে পরিচালনা করে, যা সরাসরি পরিমাপযোগ্য পরিমাণে প্রতিনিধিত্ব করে বা তুলনা করে, যেমন ভোল্টেজ বা ঘূর্ণন ইত্যাদি। অ্যানালগ কম্পিউটারের উদাহরণ হিসেবে বলা যায় গাড়ির মধ্যে থাকা স্পিড মিটার, টেম্পারেচার মিটার, হুইল মিটার ইত্যাদি। ডিজিটাল কম্পিউটার: বর্তমান সকল কম্পিউটার ডিজিটাল কম্পিউটারের অন্তর্ভুক্ত। ডিজিটাল কম্পিউটার বাইনারি সংখ্যা বৈদ্যুতিক ভোল্টেজের উপস্থিতিকে 1 এবং অনুপস্থিতিকে 0 দ্বারা প্রকাশ করার মাধ্যমে এটি সকল কার্যক্রম সম্পাদন করে। একসময় ডিজিটাল কম্পিউটার শুধু যোগ, বিয়োগ, গুণ ও ভাগের কাজ করলেও বর্তমানে এটি অনেক জটিল তথ্য প্রক্রিয়াকরণের কাজ করতে পারে। পরবর্তীতে আমরা ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগ আলোচনা করব। হাইব্রিড কম্পিউটার হলো অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশেষ কম্পিউটার। বৈজ্ঞানিক গবেষণা কাজের জন্য হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়। এই কম্পিউটারে অ্যানালগ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে তার ফলাফল ডিজিটাল পদ্ধতিতে প্রদর্শন করা হয়। আবহাওয়া হাইব্রিড কম্পিউটারের সাহায্যে অ্যানালগ পদ্ধতিতে বায়ুচাপ, তাপমাত্রা ইত্যাদির তথ্য পরিমাপ করে পরে তা ডিজিটাল পদ্ধতিতে গণনা করে আবহাওয়ার সংবাদ প্রচার করে। এখন আমরা ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ সম্পর্কে জানব। আকার, আয়তন ও ব্যবহারের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারের শ্রেণী বিভাগ রয়েছে। ডিজিটাল কম্পিউটার 4 প্রকার, যথা সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার ও মাইক্রো কম্পিউটার। আমরা এখন সুপার কম্পিউটার সম্পর্কে কিছু ধারণা নেব। সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতি সম্পন্ন কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। এই কম্পিউটারের অনেক জটিল ও সূক্ষ্ম কাজ করার ক্ষমতা রয়েছে। আকার, আকৃতি ও ক্ষমতার দিক দিয়ে সবচেয়ে বড় কম্পিউটার হলো সুপার কম্পিউটার। মহাকাশ ও বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, জঙ্গি বিমান এবং ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। আমরা এখন মেইন ফ্রেম কম্পিউটার সম্পর্কে কিছু ধারণা নেব। সুপার কম্পিউটার থেকে তুলনামূলক কম শক্তিশালী কম্পিউটার হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। তবে সাধারণ কম্পিউটার থেকে মেইন ফ্রেম কম্পিউটার অনেক শক্তিশালী এবং আকারে বড়। এই কম্পিউটার বাণিজ্যিক কাজে বেশি ব্যবহৃত হয়। ব্যাংক, বিমা ও বড় বড় শিল্প প্রতিষ্ঠানে তথ্য আদান প্রদান, সংরক্ষণ এবং গবেষণা কাজে মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। বাংলাদেশে ব্যবহৃত মেইন ফ্রেম কম্পিউটার হলো IBM 370, IBM 9100,
অ্যান্ড IBM 4341 ইত্যাদি। মিনি কম্পিউটার। সাধারণত কম্পিউটারের চেয়ে মিনি কম্পিউটার আকারে বড়। মিনি কম্পিউটারের টার্মিনাল লাগিয়ে একসাথে প্রায় 50 জন ব্যবহার করতে পারে। এই কম্পিউটার শিল্প, বাণিজ্য ও গবেষণা কাজে ব্যবহৃত হয়। মাইক্রো কম্পিউটার। আমরা যেসব কম্পিউটার ব্যবহার করি তা হলো মাইক্রো কম্পিউটার। মাইক্রো মানে ক্ষুদ্র বা ছোট। মাইক্রো কম্পিউটারের অন্য নাম পার্সোনাল কম্পিউটার বা পিসি। এতে থাকে মাদারবোর্ড, যাতে মাইক্রোপ্রসেসর, র্যাম, রম ইত্যাদি থাকে। এছাড়া হার্ড ডিস্ক, সিডি ড্রাইভ সহ অনেক কিছু নিয়ে মাইক্রো কম্পিউটার গঠিত হয়। মাইক্রো কম্পিউটারের প্রকারভেদ। মাইক্রো কম্পিউটারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: ডেস্কটপ ও ল্যাপটপ। ডেস্কটপ কম্পিউটার। ডেস্ক মানে টেবিল। যে কম্পিউটার টেবিলের উপর রেখে ব্যবহার করা হয় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে। সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি নিয়ে ডেস্কটপ কম্পিউটার গঠিত। দাম কম হওয়ায় ব্যক্তিগত ব্যবহারের জন্য এই কম্পিউটার জনপ্রিয়। IBM এর পিসি, অ্যাপলের ম্যাকিনটশ, কমোডোর, অ্যামিগা ইত্যাদি ডেস্কটপ কম্পিউটারের উদাহরণ। ল্যাপটপ কম্পিউটার। ল্যাপ মানে কোল, টপ মানে উপর। ল্যাপটপ মানে কোলের উপর। এই কম্পিউটার কোলের উপর রেখে ব্যবহার করা যায় বলে একে ল্যাপটপ কম্পিউটার বলে। এটি সহজে বহন করা যায় বলে খুবই জনপ্রিয়। এছাড়াও এতে ব্যাটারি থাকায় বিদ্যুৎ না থাকলেও দীর্ঘ সময় ব্যবহার করা যায়। আমরা এখন কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সাথে পরিচিত হব। ইতিপূর্বে আমরা কম্পিউটার সম্পর্কে অনেক কিছুই জেনেছি। এবার আমরা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের সাথে সরাসরি পরিচিত হব। কম্পিউটারের প্রধান প্রধান অংশগুলোর বর্ণনায় প্রথমে আলোচনা করব কম্পিউটারের CPU বা কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশ, ইংরেজিতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে। বাহ্যিক দৃষ্টিতে এটা একটি লম্বাটে বাক্সের মতো দেখতে। এই অংশে কম্পিউটার তার যাবতীয় প্রক্রিয়াজাত করার কাজগুলো করে থাকে। এর মধ্যে থাকে অনেক প্রয়োজনীয় ডিভাইস, যেমন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি বা ডিভিডি ড্রাইভ, মেইন বোর্ড বা মাদারবোর্ড, র্যাম, প্রসেসর ইত্যাদি। প্রতিটি সিপিইউর একটি করে মেইন সুইচ থাকে, যেটা দিয়ে সিপিইউ অন অফ করা যায়। এছাড়াও আরও একটি সুইচ থাকে যেটা দিয়ে সিপিইউকে রিস্টার্ট করা যায়। অনেক সময় কাজ করতে করতে কম্পিউটার সিস্টেমে জ্যাম লেগে যায়, তখন এই রিস্টার্ট সুইচ ব্যবহার করে নতুন করে আবার কম্পিউটার চালু করে জ্যাম মুক্ত করতে হয়। সিপিইউ যখন চালু থাকে তখন এর সামনের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রঙের 2-3টা বাতি জ্বলতে থাকে। কম্পিউটার যখন কাজে ব্যস্ত থাকে তখন এদের মধ্যে থেকে একটি ক্ষুদ্র বাতি মিটিমিটি করে জ্বলতে থাকে। মাদারবোর্ড। মাদারবোর্ড হলো ব্যক্তিগত কম্পিউটারের মতো জটিল ইলেকট্রনিক সিস্টেমের মূল সার্কিট বোর্ড। সংক্ষেপে আমরা পিসিবি বলে থাকি। মাদারবোর্ডকে কখনো কখনো মেইন বোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয়, তবে ম্যাকিনটশ কম্পিউটারে এটিকে লজিক বোর্ড বলা হয়। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সঙ্গে সংযুক্ত করা হয়। সাধারণত ডেস্কটপ কম্পিউটারে মাদারবোর্ডের সাথে মাইক্রোপ্রসেসর, প্রধান মেমোরি ও কম্পিউটারের অন্যান্য অপরিহার্য অংশ যুক্ত থাকে। অন্যান্য অংশের মধ্যে আছে শব্দ ও ভিডিও নিয়ন্ত্রক, অতিরিক্ত তথ্য ভাণ্ডার, বিভিন্ন প্লাগ ইন কার্ড যেমন ল্যান কার্ড ইত্যাদি। কিবোর্ড, মাউস সহ সব ইনপুট আউটপুট যন্ত্রাংশ মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য আসুস, গিগাবাইট, ইন্টেল, ECS ইত্যাদি। আসুস বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় মাদারবোর্ড প্রস্তুতকারী কোম্পানি। প্রসেসর হলো কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। মূলত একে CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে। প্রকৃত অর্থে মাইক্রোপ্রসেসর একটি স্বয়ংসম্পন্ন এবং প্রোগ্রামেবল গাণিতিক ইঞ্জিন,
যা ইনস্ট্রাকশনের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় অপারেশন নিয়ন্ত্রণ এবং সম্পাদন করে। অর্থাৎ আমরা যখন কম্পিউটার চালানোর সময় বিভিন্ন কমান্ড দিয়ে থাকি, সেগুলোকে প্রসেসর প্রসেসিং করে আমাদের ডিসপ্লেতে শো করে। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জনপ্রিয় হলো ইন্টেল এবং এএমডি। তবে আমাদের দেশে ইন্টেল প্রসেসরের জনপ্রিয়তা খুবই বেশি। হার্ড ডিস্ক হলো তথ্য সংগ্রহের ব্যবহৃত এক প্রকার চৌম্বকীয় চাকতি ভিত্তিক যন্ত্রাংশ। হার্ড ডিস্কের সমকেন্দ্রিক একাধিক চাকতি থাকে এবং পড়ার জন্য একাধিক হেড থাকে। আইবিএম সর্বপ্রথম 1957 সালে হার্ড ডিস্ক উদ্ভাবন করে। বর্তমানে অধিকাংশ কম্পিউটারে তথ্য সংরক্ষণের স্থায়ী ব্যবস্থা হিসেবে হার্ড ডিস্ক ব্যবহৃত হয়। হার্ড ডিস্ক ছাড়াও বর্তমানে ডিজিটাল ভিডিও রেকর্ডার, মিউজিক প্লেয়ার প্রভৃতি যন্ত্রে হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। শুরুর দিকে হার্ড ডিস্কগুলো ছিল অপসারণযোগ্য মাধ্যম, কিন্তু বর্তমানে হার্ড ডিস্কগুলো সাধারণত ধাতব বাক্সে আবদ্ধ থাকে। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ইংরেজিতে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সংক্ষেপে র্যাম। এই র্যাম হলো এক ধরনের কম্পিউটারের উপাত্ত সংরক্ষণের মাধ্যম। র্যাম থেকে যে কোনো ক্রমে উপাত্ত অ্যাক্সেস করা যায়, এ কারণেই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। র্যান্ডম শব্দটি দিয়ে এখানে বোঝানো হয়েছে যে কোনো উপাত্ত তার অবস্থানের উপর নির্ভর না করে ঠিকই একই নির্দিষ্ট সময়ে উদ্ধার করা যায়। রক্ষণাত্মক দৃষ্টিতে আধুনিক ডির্যামগুলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি নয়, যেভাবে এগুলো ডাটা রিড করতে পারে। একই সাথে বিভিন্ন ধরনের এ সকল র্যাম, রম, ওটিপি এবং নর ফ্ল্যাশ ইত্যাদি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয়, কারণ এতে সংরক্ষিত তথ্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে আর থাকে না। আরও কিছু নন ভোলাটাইল মেমোরি, যেগুলো বিদ্যুৎ চলে যাওয়ার পরও তথ্য মুছে না, যেগুলোকে রক্ষণাত্মক দৃষ্টিতে র্যাম, সেগুলো হলো রম। এক ধরনের ফ্ল্যাশ মেমোরি থাকে যাকে নর ফ্ল্যাশ বলে। প্রথম র্যাম মডিউল বাজারে আসে, যেটা তৈরি হয়েছিল 1991 সালে এবং 1960 দশকে এবং 1970 দশকের প্রথম দিকে বিক্রি হয়েছিল। যাই হোক, অন্যান্য স্মৃতি যন্ত্রাংশ, চৌম্বকীয় টেপ ডিস্ক, তাদের জমাকৃত স্মৃতিতে নিশ্চিতভাবে প্রবেশ করে এবং ব্যবহার করতে পারে সবসময়ের জন্য। মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস, যা দিয়ে কম্পিউটারকে কল্পনাই করা যায় না। এটি দেখতে অনেকটা টেলিভিশনের মতো। এতে কম্পিউটারের নানা কার্যক্রম দেখতে পাওয়া যায়। আগের দিনে যখন বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো, তখন মনিটরে কেবল কমান্ড স্ক্রিন দেখা যেত। পরে 1965 সালে উইন্ডোজ আবিষ্কারের পর থেকে এতে ছবিও দেখা যায়। বর্তমান বাজারে নানা ধরনের মনিটর দেখতে পাওয়া যায়। ডেস্কটপ পরিচিতি। ডেস্কটপের একেবারে নিচে উইন্ডোজ মনোগ্রাম যুক্ত স্টার্ট লেখা একটি লাইন আছে, একে টাস্কবার বলে। এর যে অংশে স্টার্ট লেখা আছে, ওই অংশকে স্টার্ট মেনু বলে। এই মেনুর সাহায্যে কম্পিউটারে কি কি সফটওয়্যার দেওয়া আছে তা যেমন দেখা যায়, আবার এগুলো ওপেন করে কাজও করা যায়। কোনো প্রোগ্রাম ওপেন করলে টাস্কবারে তার নামটি দেখা যায়। এছাড়া টাস্কবারের ডান কোণে ডেট, টাইম, সাউন্ড, ভলিউম সব বেশ কিছু আইকন রয়েছে। এগুলোতে ডবল ক্লিক করে ওপেন করে তা এডিটও করা যায়। এই হলো আমাদের ডেস্কটপ বা উইন্ডোজের খোলা জানালা। মাউস, এটি দেখতে অনেকটা ইঁদুরের মতো, তাই এর নাম মাউস। এক সরু প্রান্ত থেকে একটি তার সরাসরি সিপিইউ এ যুক্ত থাকে। মাউসের উপরিভাগে দুটো চাপ দেওয়ার জায়গা আছে। অবশ্য অনেক মাউসের তিনটিও থাকে। এর ডান পাশের বোতামকে বলা হয় রাইট বাটন, আর বাম পাশের বোতামকে বলা হয় লেফট বাটন। কম্পিউটার ওপেন করা থাকলে মাউস নাড়া দিলে একটি তীর চিহ্ন নড়াচড়া করে, এটাকে বলা হয় মাউস পয়েন্টার। আর এই নাড়াচাড়া করাকে বলা হয় মাউস ড্র্যাগ করা।
সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের আইকন সিলেক্ট করে বা নির্বাচন করতে হলে মাউস পয়েন্টার তার উপরে নিয়ে মাউসের বাম পাশের বোতামে একবার চাপ দিলে তাকে বলে সিঙ্গেল ক্লিক। আর ওটাকে ওপেন করতে মাউসের বাম পাশের বোতাম ঘন ঘন 2বার চাপ দিতে হয়। এই ঘন ঘন 2বার চাপ দেওয়াকে বলে মাউসের ডাবল ক্লিক। মাউসের ডান পাশের বোতাম চাপলে তাকে বলে রাইট ক্লিক। এই রাইট ক্লিক করে সাধারণত কোনো ফাইল ফোল্ডার সিলেক্ট বা খোলা যায় না, তবে এটা ব্যবহার করে তাৎক্ষণিক কিছু মেনু কমান্ড তালিকা পাওয়া যায়। কিবোর্ড। কিবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। কিবোর্ড ইংরেজিতে কিবোর্ড থেকে এসেছে, যা এখন প্রায় বাংলা একটি শব্দ। কিবোর্ড হচ্ছে কম্পিউটারের ইনপুট অংশ। এই কিবোর্ডের সাহায্যে কম্পিউটারে তথ্য বা নির্দেশ প্রবেশ করানো যায়। বিভিন্ন ধরনের কিবোর্ড এখন বাজারে পাওয়া যাচ্ছে। এখানে একটি স্ট্যান্ডার্ড কিবোর্ডের মধ্যে যে কি বা বোতাম রয়েছে তা সব কিবোর্ডই আছে। এই কিবোর্ডের আবার বেশ কয়েকটি অংশ বা ভাগ রয়েছে এবং এই বিভিন্ন অংশের বিভিন্ন নামও রয়েছে। আমরা এখন কি এর প্রকারভেদ জানব। সাধারণত একটি কিবোর্ডে 84 থেকে 101টি কি বা কোনো কোনো কিবোর্ডে 102টি কি থাকে। ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে 5 ভাগে ভাগ করা হয়: ফাংশন কি, অ্যারো কি বা কার্সর মুভমেন্ট কি, অ্যালফাবেট কি, স্পেশাল বা বিশেষ কি এবং নিউমেরিক কি বা নাম্বার কি। ফাংশন কি কিবোর্ডের উপর দিকে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো থাকে এদেরকে একসাথে ফাংশন কি বলে। অ্যারো কি কিবোর্ডের ডান দিকে 4টি কি আছে, এগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে, তাই এই কিগুলোকে অ্যারো কি বলে। একই দিয়ে খুব সহজে কার্সারকে ডানে, বামে, উপরে এবং নিচে সরানো যায়। এজন্য এই কিগুলোকে কার্সর মুভমেন্ট কিও বলে। এগুলোকে আবার এডিট কিও বলা হয়ে থাকে, কারণ টেক্সট এডিট করার কাজেও এই কিগুলো ব্যবহার করা হয়। অ্যালফাবেটিক কি কিবোর্ডের বাম পাশের অংশে যেখানে এ থেকে জেড পর্যন্ত কিগুলো সাজানো রয়েছে এই অংশকে অ্যালফাবেটিক অংশ এবং এই কিগুলোকে অ্যালফাবেটিক কি বলে। নিউমেরিক বা লজিক্যাল কি বাম পাশের অংশে ফাংশন কি এর নিচের লাইনে 1 থেকে 0 পর্যন্ত সংখ্যা এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি বিভিন্ন সাংকেতিক চিহ্ন সম্বলিত কিগুলোকে নিউমেরিক বা লজিক্যাল কি বলে। এছাড়া কিবোর্ডের ডান পাশের অংশ অনুরূপ সংখ্যা ও সাংকেতিক চিহ্নযুক্ত কি আছে, এগুলো লজিক্যাল কি এর অংশভুক্ত। স্পেশাল বা বিশেষ কি কিবোর্ডের অনেকগুলো কি বিশেষ বিশেষ কার্য সম্পন্ন করে থাকে, কাজের বিশেষত্বে এদেরকে বিশেষ কি বলা হয়। যেমন ইএসসি কি কম্পিউটারে প্রদান করা কোনো নির্দেশ পালনের আগেই সেটা বাতিল করার জন্য এই কি ব্যবহার করা হয়। ট্যাব কি এই কি দ্বারা কোনো তথ্য বা লেখার ডকুমেন্ট লাইনকে নির্দিষ্ট দূরে সরিয়ে নেওয়া হয়, নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নেওয়া যায়। ক্যাপস লক কিবোর্ডের নিউমেরিক ও অ্যালফাবেটিক কিগুলোর প্রতিটি কিতে 3টি করে অক্ষর থাকে এবং এগুলো উপরে ও নিচের অংশে বিভক্ত থাকে। সাধারণত ক্যাপস লক কি অফ অবস্থায় থাকে এবং ইংরেজি ছোট হাতে লেখা বা স্মল লেটার লেখা হয়, কিন্তু বাংলা অক্ষর লেখার ক্ষেত্রে নিচের অংশের লেখাগুলো লেখা যায়, এটা আবার লোয়ার কেস বলে। ক্যাপস লক কি অন থাকলে ইংরেজি হাতের লেখা বড় হাতের হয়, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়। বাংলা লেখার ক্ষেত্রে অবশ্য উপরের অংশের অক্ষরগুলো লেখা হয়, এটাকে আপার কেস বলে। এই কি অন থাকলে কিবোর্ডের ডান পাশের কোনায় ছোট্ট একটি বাতি জ্বলতে থাকে। শিফট কি এই কি চেপে ধরে লিখলে বড় হাতের বা ক্যাপিটাল লেটার লেখা হয়, বাংলায় উপরের লেখাগুলো লেখা যায়।
এছাড়া অনেক ক্ষেত্রে কমান্ড সহযোগী কি হিসাবেও ব্যবহৃত হয়। সিটিআরএল কি? এটা একটি কমান্ড কি বা কম্পিউটারকে নির্দেশ প্রদানের কি, কিন্তু এটা ফাংশন কিগুলোর মতো স্বয়ংসম্পূর্ণ নয়। এই বোতাম চেপে ধরে কিবোর্ড থেকে অন্য অক্ষরযুক্ত বোতাম চেপে কমান্ড নিতে হয়। এএলটি কি? বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য সহযোগী কমান্ড হিসাবে, সহযোগী কি হিসাবে কাজ করে। স্পেস বার কিবোর্ডের সবচেয়ে বড় বোতাম এটি। পাশাপাশি কিছু অক্ষর বা শব্দের মধ্যে বিরতি বা ফাঁক তৈরির কাজে এই কি ব্যবহার করা হয়। ডিলেট বা ডেল কি? ডকুমেন্টের কোনো অংশ বা সম্পূর্ণ অংশ মুছে ফেলতে এই কি ব্যবহৃত হয়। এন্টার কি? এটা মূলত একটি কমান্ড কি। কম্পিউটারকে কোনো নির্দেশ দিয়ে তা কার্যকর করার জন্য এই কি ব্যবহার করা হয়। লেখার সময় নতুন প্যারা তৈরিতেও একে ব্যবহার করা হয়। একে আমরা ওকে কিও বলতে পারি। পুশ ব্রেক কম্পিউটারের কোনো লেখা দ্রুত গতির কারণে পড়তে অসুবিধা হলে এই কি চাপ দিয়ে তা ধীরে ধীরে পড়া যায়। প্রিন্ট স্ক্রিন কম্পিউটার পর্দায় দৃশ্যত যা কিছু থাকে তা প্রিন্ট নিতে এই কি ব্যবহার করা হয়। হোম কি? এই কি ব্যবহার করে মাউস পয়েন্টার লেখা বা পাতার প্রথমে আনা যায়। ইন্ট এন্ড কি? এই কি ব্যবহার করে মাউস পয়েন্টার লেখা বা পাতার শেষে আনা যায়। পেজ আপ এই কি ব্যবহার করে মাউস পয়েন্টার লেখা বা পাতার উপরের দিকে নেওয়া যায়। পেজ ডাউন এই কি ব্যবহার করে মাউস পয়েন্টার লেখা বা পাতার নিচে যাওয়া যায়। ইনসার্ট কোনো লেখার মাঝে লিখলে তা সাধারণত লেখার ডান দিকে লেখা হয়, কিন্তু এই কি ব্যবহার করে লিখলে তা আগের লেখা বর্ণের উপর ওভাররাইটিং হয়। কাজ শেষে আবার এই কি চাপলে আগের অবস্থানে ফিরে আসে। ব্যাকস্পেস লেখার পিছনের অংশ মুছে ফেলতে এই কি ব্যবহার করা হয়। নামলক এই কি চাপা থাকলে কিবোর্ডের ডান পাশের কিগুলো চালু হয়। এটা চালু থাকলে কিবোর্ডের ডান কোণায় ছোট্ট বাতি জ্বলতে থাকে। স্মার্ট মেনু কি? এই কি চেপে স্টার্ট মেনুর বিভিন্ন প্রোগ্রাম ওপেন করা যায়। এবার জানবো ফাইল এবং ফোল্ডার সম্পর্কে। ফাইল হলো কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আওতায় বা মাধ্যমে আমাদের তৈরি করা তথ্য সমৃদ্ধ ডকুমেন্ট। আর ফোল্ডার হলো ফাইল রাখার ক্যাবিনেট বা খাম। এই ফোল্ডারের ভিতর যত ইচ্ছা ফাইল ও ফোল্ডার জমা রাখা যায়। মনে করুন আপনার কিছু ছবি ও কিছু ভিডিও আছে, তো আপনি চান এগুলো আলাদা আলাদা করে রাখবেন। সেক্ষেত্রে আপনাকে ফোল্ডার বানাতে হবে, যেমন ছবির জন্য একটা আর ভিডিওর জন্য আরেকটা। উল্লেখ্য, একটি ফোল্ডারের ভিতর আরো অনেক সাব ফোল্ডার বানানো যায়। নতুন ফোল্ডার তৈরি করার জন্য কম্পিউটারের ডেস্কটপের যে কোনো খালি জায়গায় গিয়ে মাউসের ডান পাশের বোতাম ক্লিক করুন, অর্থাৎ রাইট ক্লিক করুন। এখানে নিউ লেখার উপর মাউস কার্সার নিয়ে যান। ডান পাশে দেখবেন ফোল্ডার নামের একটি আইকন দেখবেন, সেখানে মাউসের বাম পাশের বোতাম দিয়ে একবার ক্লিক করুন, তাহলে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি হবে। এবার এর নামকরণ করার জন্য তৈরি করা ফোল্ডারের উপর মাউস কার্সার নিয়ে ডান পাশের বোতামে ক্লিক করুন। এখানে রিনেমে ক্লিক করুন। বাম পাশের বোতাম দিয়ে ক্লিক করার সাথে সাথে মাউস থেকে হাত উঠিয়ে ফেলুন। তারপর কিবোর্ডে গিয়ে যে নাম দিতে চান সেই নাম দিয়ে এন্টার চাপুন, বা মাউসের বাম পাশের বোতাম নিয়ে যে কোনো খালি জায়গায় ক্লিক করুন। দেখবেন আপনার ফোল্ডারের নামকরণ হয়ে গেছে। পুরাতন ফোল্ডারের নাম পরিবর্তন করার পদ্ধতি একই রকম। প্রিন্টার প্রশ্নটি যদি আপনাকে জিজ্ঞেস করা হয়
তবে আপনিও বলে দিবেন প্রিন্টার আসলে কি বা কাকে বলে। খুব সহজে বললেই যে প্রিন্ট করে তাকে প্রিন্টার বলে। অর্থাৎ কম্পিউটারের সাথে লাগানো যে মেশিনটি আপনার ইচ্ছে মতো যা কিছু সাদা কাগজে প্রিন্ট করে দেয় বা সেভে দেয় সেটাই প্রিন্টার। এখন আপনাকে যদি বলা হয় আপনার জন্য সেরা প্রিন্টার কোনটি হবে, আপনি বলতে পারবেন না, কারণ কোনো প্রিন্টার কেমন সেটি আপনি জানেন না। সুতরাং আপনাকে জানতে হবে প্রিন্টারের প্রকারভেদ সম্পর্কে। প্রথমে জেনে নেই প্রিন্টার কত প্রকার ও কি কি। কাজের উপর ভিত্তি করে প্রিন্টারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, ইম্প্যাক্ট প্রিন্টার ও নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার ইম্প্যাক্ট প্রিন্টারের কাজ হলো কোনো কাগজের উপর ধাক্কা মেরে প্রিন্ট করা। এখন প্রিন্টের যে অংশটিকে প্রিন্ট করে থাকে তাকে প্রিন্ট হেড বলে। এইসব প্রিন্টারের প্রিন্ট হেড কাগজ স্পর্শ করে ধাক্কা মেরে মেরে প্রিন্ট করে, তাই একে ইম্প্যাক্ট প্রিন্টার বলে। নন ইম্প্যাক্ট প্রিন্টার, এই ধরনের প্রিন্টার ইম্প্যাক্ট প্রিন্টারের মতো চাপ দিয়ে কাগজের উপর ছাপা হয় না। এক্ষেত্রে কাগজে খুব আধুনিকভাবে প্রিন্ট করা হয়, যার গতিও থাকে বেশ বেশি। নন ইম্প্যাক্ট প্রিন্টার বিভিন্ন প্রকারের হয়, যেমন ইঙ্কজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, লেজার প্রিন্টার। কম্পিউটার ব্যবহার বা পরিচালনার পূর্বে কিছু সাবধানবাণী জানা আমাদের অত্যন্ত আবশ্যক। কম্পিউটারের ধারে কাছে ধোয়া বা ওই ধরনের কিছু প্রবেশ বন্ধ করতে হবে, কারণ এগুলো হার্ড ডিস্কে মারাত্মক কুফল বয়ে আনতে পারে। কম্পিউটারকে সরাসরি সূর্যের আলো কিংবা আর্দ্র আবহাওয়া থেকে দূরে রাখতে হবে। সাধারণত এসি রুম হলে ভালো হয়। অভাবে ঘরের মধ্যে যেন কখনো ভেজা আবহাওয়া না থাকে এবং ঘরটি মোটামুটি ঠান্ডা থাকে। দেওয়াল ঘেঁষে কখনোই কম্পিউটারকে রাখা যাবে না। প্রতিটি কম্পিউটারের মধ্যে নিজেকে ঠান্ডা রাখার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। দেওয়াল ঘেঁষে রাখলে সেই ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। এছাড়াও দেওয়াল থেকে চুন, রং ইত্যাদি খসে কম্পিউটারের মধ্যে প্রবেশ করলে কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে। কম্পিউটার চালু করার আগে অবশ্যই দেখে নিতে হবে এর সাথে লাগানো তারগুলো ঠিকঠাক আছে কিনা। কোনো তার ঢিলা থাকলে স্পার্ক হয়ে কম্পিউটার ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে। কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ অবশ্যই ভোল্ট স্টেবিলাইজারের মাধ্যমে হতে হবে, কারণ আমাদের দেশে বিদ্যুতের উঠানামা যে দ্রুত গতিতে হয়, তাতে কম্পিউটার হঠাৎ করে খুব বেশি ভোল্টেজ চলে আসতে পারে। এতে কম্পিউটারের নাজুক জিনিসগুলো পুড়ে যেতে পারে। ডিস্ক ড্রাইভের লাইট জ্বলা অবস্থায় কখনো ডিস্ক বের করা যাবে না, করলে ডিস্ক ড্রাইভের রিডার হেড নষ্ট হয়ে যেতে পারে। কম্পিউটারের সিগন্যাল বাতি, লাল ইন্ডিকেটর বাল্ব মিট মিট করে জ্বলতে থাকলে বুঝতে হবে কম্পিউটার কোনো না কোনো কাজ করছে। এই অবস্থায় কম্পিউটারের সুইচ সরাসরি বন্ধ করা যাবে না, এতে হার্ড ডিস্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কম্পিউটারের হার্ড ডিস্ক কখনোই ফরম্যাট করা উচিত নয়। কম্পিউটারের কাজ করার সময় অস্থির হয়ে কিছু করা যাবে না। এতে অনেক কাজ আছে যা সম্পাদন করতে কম্পিউটার কিছু সময় নিতে পারে। অস্থির হয়ে কিছু করলে কম্পিউটারের স্বাভাবিক কাজের ব্যাঘাত সৃষ্টি হবে, ফলে কম্পিউটারের ক্ষতি হয়ে যেতে পারে। কম্পিউটার কিবোর্ড একটি প্রয়োজনীয় অংশ। এই কিবোর্ডের বোতামগুলো খুবই স্পর্শকাতর। খুব বেশি জোরে চাপ দিয়ে অপারেট করা উচিত নয়। কিবোর্ডের কাছাকাছি কোনো পানীয় দ্রব্য বা তরল পদার্থ রাখা যাবে না। কোনো একটি প্রোগ্রামে কাজ করার সময় সেই প্রোগ্রাম বন্ধ না করে সরাসরি সুইচ টিপে কম্পিউটার বন্ধ করা যাবে না। কম্পিউটার বন্ধ করতে হলে পর্যায়ক্রমিকভাবে সবগুলো প্রোগ্রাম বন্ধ করে কম্পিউটারের নির্ধারিত শাটডাউন পদ্ধতিতে বন্ধ করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও
তৈরি পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ।